আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আঁতাত করে জামাতসহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতি সহ নানা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে। নির্বাচন বাধাগ্রস্তকারীদের জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। তিনি বলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আইন তো আছে। জাতীয় স্বার্থে সবাই একমত পোষণ করার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে দেবে না জনগণ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটে জিততে পারবে না জেনেই কর্মসূচি দিয়েছে জনভিত্তিহীন দলগুলো। যারা এখন পিআর এর পক্ষে ওকালতি করছে, তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য এবং নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জোর করে ক্ষমতা গ্রহণের যে সংস্কৃতি, তা পরিবর্তনের জন্য একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামাত ইসলামী। মঙ্গলবার বিকেলে দলটির আমিরের নেতৃত্বে 6 সদস্যের দল ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে নির্বাচন ও সংস্কার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে তুলে ধরলে তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে জানান ডক্টর তাহের। আন্দোলন প্রসঙ্গে বলেন, মাঠের রাজনীতি ও টেবিল বৈঠকে আলোচনা একই সাথে চলবে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের যে বিষয়গুলো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, সেসব বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনা করতে চায় দলটি। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ালেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে সব বিষয়ে ঐকমত সম্ভব নয় বলছেন মোহাম্মদ তাহের। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সে বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত 15 বছরের দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য ন্যায় বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু অন্য একজনের সাক্ষ্য যারা সম্পন্ন না হয়, তার সাক্ষ্য নেওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন,
এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বাকি বিচার প্রক্রিয়ায় যেন ধারাবাহিকতা থাকে সে দাবি জানান তিনি। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী, ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিগত সরকারকে ফেসিস্ট উল্লেখ করে তিনি আগামীতে যাতে কেউ ফেসিস্ট হতে না পারে সেজন্য ন্যায় বিচার দাবি করেন। এই বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের। আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। পরে মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। সেদিন নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করাটা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আহ্বান জানান। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। ধুমধামের সাথে সেই উৎসব পালনে সবাই প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। তোমায় দেখে দেখে আঁখি না হেরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। কিন্তু দুর্গাপূজার সময় রাষ্ট্রীয় কাজে প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকবেন বলে কয়েকদিন আগেই তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলেন। মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনূস। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে। দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে সেজন্য সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে কেন সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সবাইকে ধর্মীয় উৎসব পালন করতে হয় সে বিষয়টি উল্লেখ করে আফসোসও করেন ডক্টর ইউনূস। এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ, কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই, এই নিশ্চয়তা আমরা চাই। এবারের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের কারণে 2026 সালের অমর 21শে বইমেলা 1.5 মাস এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। এবছরের 15 ডিসেম্বর থেকে পরের বছর 15 জানুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনটিভিকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন HM মেহেদি হাসান।
52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতি বছরের ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা, যা এখন বাংলা সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। তবে আসছে বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা থাকায় একই সময়ে বইমেলার আয়োজন নিয়ে ভাবনায় পড়েছেন প্রকাশকরা। চাইছেন দিনক্ষণ এগিয়ে আনতে। আগে মেলা হয়ে গেলে তো প্রস্তুতিতে কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু আমার মনে হয় সেটা সবাই সামলে নেবে। 12 তারিখে বা 13 তারিখে ওই সময় নির্বাচন হবে, আবার রোজা চলে আসছে এই প্রেক্ষাপটে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে আমাদের সিকিউরিটির জন্য যে ফোর্সের দরকার মেলাতে, এই ফোর্সটা তখন সংকটে পড়বে, দেওয়া যাবে না। মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক জানান, প্রকাশকদের চাওয়ায় সায় রয়েছে তাদেরও। ফেব্রুয়ারি মাসে শুধু নির্বাচনের জন্য না, ফেব্রুয়ারি মাসে কিন্তু রোজাও বটে। অভিজ্ঞতা হলো যে রোজার মধ্যে প্রকাশকরা সাধারণত মেলা করতে চান না, তো ফলে তারাই আসলে মন্ত্রণালয়ে এবং আমাদের কাছে চিঠি দিয়েছেন যে এটা এগিয়ে আনা যায় কিনা। তো নানান কিছু বিচার বিবেচনা করে তারা প্রস্তাব করেছেন যে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 তারিখে মেলা হলে ভালো। তো ওদের যেহেতু প্রধান মত, ওরাই প্রধান পক্ষ, ওরাই মেলা করবে, ফলে আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রসর হচ্ছি। গেলবারের চাইতে আরও সুন্দর বইমেলা আয়োজনের চেষ্টা থাকবে বলেও জানান বাংলা একাডেমির এই মহাপরিচালক। বৃহস্পতিবার আশা করি আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে মিটিংটা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। সৌদি আরবে বিএনপি নেতা আলহাজ শফিকুর রহমান কিরণকে সংবর্ধনা দিয়েছে কিরণ সমর্থক গোষ্ঠী সৌদি আরব শাখা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যৌথ সঞ্চালনা করেন সুমন ব্যাপারী ও শাহজালাল চৌধুরী। সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ দর্জি। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন জাফর চৌকিদার, মনির হোসেন তাঁতি, শাহ আলম মোল্লা, ইউসুফ তাঁতি। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন লতিফ খান, মানিক মৃধা, বাদশাহ সর্দার, টুকু ভূঁইয়া, কাদের চৌকিদার, সোহেল মোল্লা, লালু সর্দার, মতি হাওলাদার সহ আরও অনেকে। ট্রাভেল সেবা নিয়ে প্রায় সময় হয়রানির শিকার হয় প্রবাসী বাংলাদেশিরা। এবার সৌদি আরবে যাত্রা শুরু করেছে আতিক ট্রেক কনসালটেন্সি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের আজিজিয়াতে মদিনা মার্কেটের পাশে আতিক ট্রেক কনসালটেন্সির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আতিক ও মোহাম্মদ নিজামুদ্দিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি স্পন্সর খালিদ আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত টেপ টেনিস তারকা ক্রিকেটার ডিজে রনি, সজল আক্তার, ইমন সহ আরও অনেকে। এই সময় প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, টিকিট, ওমরা ও হজ প্যাকেজ, আকামা সংক্রান্ত নানা সেবা যেন সহজে এবং হয়রানি মুক্তভাবে প্রবাসীরা পান, সেটাই তাদের প্রধান উদ্দেশ্য। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।